এনসিপি নেতা যে খাঙ্কির ভুয়া এগুলা গাঁজা খায়নি হয় 400 আসন ও খাঙ্কির ভুয়া আসন কটা বাংলাদেশ ওগুন জানোস না আর তোরা জনগণ ভোট দিবে হে রাজাকারের ভোটে তোরা তো রাস্তা ঠুকাই তোরার সাথে কোনো মুক্তিযোদ্ধার কোনো একটা নেতা আছে এনসিপি তোরার মার্কা কি গোলাপ তোরার মার ফোন দিতে ঢুকাই দিব একটা সময় প্রচুর গালিগালাজ করতাম, অনেক গালি দিতে ভালোই লাগতো। কিন্তু একটা সময় গিয়ে ভেবে দেখলাম যে এদেরকে গালি দেওয়া মানে গালিকে অসম্মান করা হয়, কারণ গালি দেওয়ার মতো যে যোগ্যতা, এই যোগ্যতাটুকু এরা গত 11 মাসে হারিয়ে ফেলেছে। আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলি যে যখন রাজনীতিতে শক্তিশালী কোনো প্রতিপক্ষ না থাকে তখন নিজেদের মধ্যে নিজেরা প্রতিপক্ষ হয়ে যায় এবং নিজেদের মধ্যে সাংঘর্ষিক বিভিন্ন বিষয় দ্বারা লিপ্ত হয়ে যায়। যেমনটা বাংলাদেশ আওয়ামী লীগ গত 15 বছরের শাসনামলে তাদের শক্তিশালী কোনো বিরোধী দল না থাকায়, প্রতিপক্ষ না থাকায় নিজেদের দলের মধ্যে আভ্যন্তরীণ শাখা, উপশাখা, প্রশাখা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের গ্রুপ সৃষ্টি হয়েছিল। যে গ্রুপিংয়ের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের কপালে 5 আগস্টের মতো একটা ঘটনা ঘটে গেছে। সেটা হোক ষড়যন্ত্র না। প্রসঙ্গ হচ্ছে গতকাল বাংলাদেশ সরকারের একজন শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে তিনি তুর্কি যাবার সময় তার যে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে একটা ম্যাগাজিন ধরা পড়ে। সেই ম্যাগাজিনটা AK-47-এর, যদিও এটা অস্বীকার করা হচ্ছে। তো এই ম্যাগাজিন ধরা পড়ার পরে ভিডিও ফুটেজ, তো অবশ্যই এয়ারপোর্টের মতো জায়গায় একটা ফুটেজ লিক করা মানে অবশ্যই স্পর্শকাতর একটা বিষয়। তো তাদেরই লাল বিপ্লবী সাংবাদিক জুলকারনাইন স্যার সে সেই ভিডিও ফুটেজ লিক করে ফেসবুকে স্ট্যাটাস দেয় এবং সেই স্ট্যাটাস পরবর্তী বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে। এরপর আসিফ মাহমুদ সে পৌঁছে সেই স্ট্যাটাসের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু আজকে সারাদিনে এটা নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো আসলে আপনাদের একটু জানা উচিত। জুলকারনাইনের স্ট্যাটাস দেওয়ার পর আসিফ মাহমুদ সে তার ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাসের সারমর্মগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাই। আমি সরকারে আছি, আমার সাথে যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই বোঝা যায়। এই তথ্য সন্ত্রাসীদের শাস্তি বা কি? চিন্তা করেন, সে যে একটা অপকর্ম করে ফেলেছে, সে যে একটা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করে ফেলেছে, এয়ারপোর্টের মতো স্পর্শকাতর জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া, এটা না মানে অপরাধ না। অপরাধ হচ্ছে সেই ফুটেজ কেন সাংবাদিক জুলকারনাইন সেটা প্রচার করলো ফেসবুকে, এটা জুলকারনাইনের বিশাল অপরাধ হয়ে গেছে। সে আরো বলেছে, যাদের দায়িত্ব শত্রুর উপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, তারা এখন নিজেদের সব শক্তি ও জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের উপর নজরদারিতে টার্গেটের চরিত্র হনন। এটা নিঃসন্দেহে সে এয়ারপোর্টের দায়িত্বরত যে গোয়েন্দা কর্মকর্তা রয়েছে তাদেরকে বুঝিয়েছে। তারা সেখানে থাকার পরও কিভাবে একজন উপদেষ্টার কিভাবে ফুটেজ লিক হয় এবং সেটা ভিন্ন কোনো দেশের সাংবাদিকের হাতে কিভাবে চলে যায়। যদিও জুলকারনাইন বাংলাদেশি, বাট সে প্রবাসে থাকে, প্রবাসী সাংবাদিক। এরপর সে এও বলেছে, পিস্তল কেন মিসাইল সঙ্গে রাখলেও আপনি কেউই নিরাপদ নয়। তো নিরাপদ না, তুমি একজন উপদেষ্টা, তুমি যদি নিরাপদ না থাকো তাহলে কিভাবে সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে থাকবে? ফুটেজ লিক হওয়াতে জাতীয় নিরাপত্তা নিয়ে সে প্রশ্ন তুলেছে, অর্থাৎ বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ এবং সে, তাদের সরকার কারোর নিরাপত্তা নেই এবং মিসাইল সাথে রাখলেও তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, তারা কেউই নিরাপদ না। এরপর যখন অস্ত্র আইন এবং এয়ারপোর্টে সে অস্ত্রের ম্যাগাজিন সহ ধরা খেল, সবকিছু দেখার পর যখন বিভিন্ন প্রশ্ন আসতেছে মিডিয়াতে, সাংবাদিকরা সাবেক বর্তমান তারা প্রশ্ন তুলতেছে, তো সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের মাননীয় ক্লাউন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সে এমন একটা বিবৃতি দিয়েছে, সেটা দেখার পর আমি হাসবো নাকি গালি দিব আমি ভেবে পাচ্ছি না। লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম, আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো। অস্ত্রের বেসিক আইন, একজন মানুষ আগ্নেয়াস্ত্র লাইসেন্স পেতে গেলে তার বয়স 30 হইতে হয়, পাশাপাশি তাকে ট্যাক্সের একটা বিষয় থাকে। আমি ট্যাক্সের বিষয়টা রাখলাম। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, যে অস্ত্র লাইসেন্স দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা জনপ্রশাসন বিভাগ থেকে, নাকি জননিরাপত্তা বিভাগ, আমার স্পষ্ট মনে নাই। তো যাই হোক, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ অস্ত্র লাইসেন্স, এবং সেই স্বরাষ্ট্র উপদেষ্টা সে আবার সাবেক সেনা কর্মকর্তা, সে জানে না অস্ত্রের জন্য 30 বছর লাগে লাইসেন্স নিতে, এবং এটা নতুন আইন নাকি সেটা আবার এটা প্রশ্ন করছে সাংবাদিককে। এদের মতো ক্লাউন যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে তখন রাষ্ট্রের
কোথায় গিয়ে দাঁড়ানোর কথা আপনারা বুঝে নেন। সবকিছুর ইয়া দেখার পর সাংবাদিক জুলকার নাইন সে ফেসবুকে 2টা স্ট্যাটাস দিয়েছে। একটা স্ট্যাটাস গতকাল আসিফ মাহমুদের ভিডিও ফুটেজ লিক করার পর আসিফ মাহমুদ যে স্ট্যাটাস দিয়েছিল, ক্ষমা প্রার্থনা করেছিল, এটার পর জুলকার নাইন অনেক লম্বা একটা স্ট্যাটাস দিয়েছিল। সেই স্ট্যাটাসের সারমর্ম ছিল এমনটা, তুমি বরং আপাতত ইয়া নাফসি করো জুলকার নাইন সাহের। অর্থাৎ সে তার পুরো স্ট্যাটাসে বুঝিয়েছে যে দেশের মানুষের সাথে বেইমানি করে, এ ধরনের অনেক কথা বলেছে, অনেক লম্বা স্ট্যাটাস এটা বলতে গেলে। আলটিমেটলি সে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে বলেছে তুমি ইয়ানফসি করো, তুমি তোমার তো অস্ত্র ধরা পড়ার ফুটেজ শুধুমাত্র আমরা দেখেছি, কিন্তু অস্ত্র ফুটেজ আসার পূর্বে তুমি ফুটেজের সিসিটিভির আড়ালে অনেক কিছু করেছো, সেগুলো যদি আমি প্রকাশ করি তাহলে তুমি পালাবার জায়গা পাবো না, এরকম একটা হুমকি বার্তা সে দিয়েছে। এরপর এই বিষয়গুলোকে অবলোকন করার পর তাদের যে ধর্মপিতা অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হাসনাত, সার্জিসদের যে ধর্মপিতা সাংবাদিক পলাতক ইলিয়াস হোসেন, সে আবার বলেছে মাত্র কদিন আগে হাসনাদের উপর হামলা হয়েছে, সেটা মাথায় রেখে কথা বলা উচিত। এরা মারা গেলে যাদের সুবিধা হবে তারাই আসিফদের অস্ত্র রাখার বিরোধিতা করে। অস্ত্র রাখো ফাইন, বাট অস্ত্র রাখার যে নিয়মগুলো রয়েছে, যে আইনগুলো রয়েছে, সেগুলো তো মানতে হবে। 30 বছর বয়স হইতে হবে, ভ্যাট ট্যাক্স দেখাইতে হবে 3 বছরের, হ্যাঁ, তারপর অস্ত্র কেনার টাকা কোত্থেকে আসলো, উৎস কি, যোগানদাতাকে, অস্ত্র সঞ্চালন করার দায়িত্ব, কিংবা সে অস্ত্র ট্রেনিং নিয়েছে কিনা, এ ধরনের অনেক বিষয় থেকে যায়। বাট সেটা তাদের মুখ্য বিষয় না। তাদের মুখ্য বিষয় হচ্ছে তাদের নিরাপত্তার জন্য অস্ত্র রাখতে হবে এবং সেটা বৈধ, এবং সাংবাদিক ইলিয়াস সেটাই বুঝাচ্ছে। চিন্তা করেন, AK-47 কোনো আইন বাংলাদেশে নাই যেটা কোনো বেসামরিক নাগরিককে দেওয়া হয়। এদের হাতে দেশ কোথায় যাচ্ছে আপনারা জাস্ট ভেবে নেন। এরপর আজকে সন্ধ্যায় যখন সব কিছু এভাবে চলতেছে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া জুলকার নাইনকে প্রশ্নবিদ্ধ করছে, তখন জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে, তখন জুলকার নাইন স্যার তার সব শেষ ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদের আজকের ফেসবুক পোস্টটি কেবল সাংবাদিকতার ভূমিকা সম্পর্কে তার অজ্ঞতাই প্রকাশ করে না, বরং এটি একটি বিপজ্জনক কর্তৃত্ববাদী প্রবণতার ইঙ্গিত দেয়, যা শেখ হাসিনার শাসনের দায়মুক্তির সংস্কৃতিকে মনে করিয়ে দেয় জুলকার নাইন। এই যে তাদের মধ্যে যে দ্বন্দ্ব, প্রথমত আসিফ মাহমুদের ম্যাগাজিন ধরা পড়লো এয়ারপোর্টে, জুলকার নাইন স্যার সেই ফুটেজ প্রকাশ করলো মিডিয়াতে। এরপর আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্ষমা চাইলেন। এরপর জুলকার নাইন স্বামী আর একটা স্ট্যাটাস দিলেন যে এটা ক্ষমা চেয়ে হবে না, কারণ এখানে যে ফুটেজ এসেছে, ফুটেজের আড়ালে আরো অনেক কাজ করেছো, সেই ফুটেজও আমার কাছে আছে, আমি যদি সেটা প্রকাশ করি তুমি পালানোর জায়গা পাবো না। এরপর আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফের স্ট্যাটাস দিল জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে, যে এভাবে ফুটেজ লিক করা হচ্ছে, আমি একজন সরকারের উপদেষ্টা, তাহলে যারা সাধারণ নাগরিক তাদের পরিণতি কি হতে পারে। এরপর সেটার জবাবে জুলকার নাইন স্যার স্ট্যাটাস দিয়েছে এটা সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, সেই হাসিনার আমলের যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিকে ফেরত আনার প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং সবকিছু দেখার পর আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীর আলম সে বলেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া অস্ত্র নিয়ে গেছে, এটা ভুলবশত, এটা ভুল হতেই পারে, আপনি বাসা থেকে বেরোয়ার সময় ভুলে যদি মোবাইল রেখে যান বা মোবাইলের জায়গায় অন্য কিছু রেখে যান বা নিয়ে যান, এটা হতেই পারে, মানে সেটাকে সে খুব সাধারণ একটা ক্ষমাযোগ্য অপরাধ বলে সে এড়িয়ে গেল। এবং সাংবাদিকরা যখন প্রশ্ন করলো তার বয়স তো 30 না, সে কিভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পায়, এবং সেই প্রশ্নের জবাবে সে বললেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে গেলে কি 30 বছর হতে হয়, এটা কি নতুন নিয়ম? সে উল্টা সাংবাদিককে প্রশ্ন করছে। একজন মাননীয় সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এ ধরনের হিবিজিবি কথা বলে, এ ধরনের বিভ্রান্তিকর কথা বলে, এ ধরনের একটা বেসিক আইন না জানে, তাহলে সে সরকারের ক্ষমতায় বসে রয়েছে এবং সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর মন্ত্রণালয়ের দায়িত্বে। তাহলে বুঝেন ভাই সেই মন্ত্রণালয়ের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছে। এই জন্যই বলেছি যে বাংলাদেশে এখন বর্তমান সরকার, সংবাদ মাধ্যম, তাদের সহচর, তাদের সহযোদ্ধারা যারা জুলাই আন্দোলনের অংশীদার, স্টেক হোল্ডার, যারা জুলাই আন্দোলনের ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত ছিল, তারা প্রত্যেকেই মিলে বাংলাদেশে এখন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চালাচ্ছে এবং সেটার নাম হচ্ছে লাগালাগি। একজন আরেকজনের পিছনে লাগতেছে, আরেকজন আরেকজনের পিছনে লাগতেছে, আসিফ মাহমুদ লাগতেছে জুলকারের পিছনে, জুলি লাগতেছে আসিফের পিছনে, এভাবে চলতেছে লাগালাগি। এবং সেই পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি লাগালাগি আমরা সর্বোপরি পুরো বাংলাদেশ ব্যাপী দেখতে পাচ্ছি এবং সেটা আন্তর্জাতিক অঙ্গনেও আলো ছড়াচ্ছে। প্রিয় দর্শক, এভাবে দেখতে থাকেন তাদের লাগালাগি। এই লাগালাগির শেষ পরিণতি কি হয় সেটাও আমরা দেখব। তবে আভ্যন্তরীণ লাগালাগির শেষ পরিণতি যে ভালো হয় না, সেটা বাংলাদেশ আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি। ভালো থাকবেন, ধন্যবাদ।